স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ২১ শতকের এই প্রান্তে এসে নারীরা আজ সর্বত্র বিচরণ করছেন। বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা, ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান। বর্তমানে শিক্ষা, কর্মজীবন, সংসার সবকিছুর নেতৃত্বে রয়েছে নারীর অবদান। তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো সমস্যাগুলো প্রতিকারে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন উদ্যোগ নেয়, কিন্তু রাশ টেনে ধরা যায় না। সংকটের মূল কারণ সম্পদে নারীর সমান অধিকার না থাকা, এমনটাই মনে করেন অনেকে। সম্পদের সমান অধিকার না থাকা নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পথে প্রধান বাধা। এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান ও সফলতা নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার বিষয় সম্পত্তিতে নারীর অধিকার কতটুকু। আজ স্টুডিওতে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী, ব্যারিস্টার ফাহমিদা আক্তার এবং ব্যারিস্টার সাবরিনা জেরিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতেই আমি আসতে চাই ব্যারিস্টার সাবরিনা জেরিন আপনার কাছে। বাংলাদেশে সর্বোচ্চ আইনে সংবিধানে থাকার পরেও যখন সম্পত্তির বিষয় আসে, তখন আসলে ধর্ম এবং সম্প্রদায়ের ভিত্তিতে আসলে নারী কতটুকু সম্পত্তি পাবে সেটা বিবেচনা করা হয়। আপনার কাছে কি মনে হয় যে এর মাধ্যমে নারীরা কোনোভাবে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন বা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রথমে আসলে বিষয়টি হচ্ছে, আমাদের দেশ ইসলামিক স্টেট না হয়েও কিন্তু আমাদের মেজরিটি কিন্তু মুসলিম। সো এই জন্যে আমাদের দেশে যেটা হয়েছে যে আইনও কিন্তু হচ্ছে আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু রাখা, সেটা মুসলমান হোক, খ্রিশ্চান হোক, হিন্দু, বৌদ্ধ হোক, সেভাবে কিন্তু রাখা। কিছু কিছু জায়গায় যে চেঞ্জ হয়নি তা না, কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, কিছু কিছু জায়গায় একই আছে অন্যান্য ধর্মের ক্ষেত্রে। এখন আমি কয়েকটা ভাগই যদি করি, প্রথম যদি আমি বলি ইসলাম, এটা তো যা আমাদের ধর্মে আছে তাই আমাদের অ্যাকচুয়ালি আইনে রিফ্লেক্ট করে। খ্রিশ্চান ইজ কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, একদম সব কিছু 50-50, সো এখানে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা হয় না। হিন্দু মেয়েদের একদমই কোনো অধিকার নেই বা অনেক কিছু ক্ষেত্রে অনেক খুব কম ছিল, সেগুলো কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে কোর্টের থেকে এসে অর্ডার নিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট এসেছে। সো এটা হচ্ছে কারেন্ট সিনারিও। এখন আপনি যদি বলেন আইন কিন্তু আইনের জায়গায় আসে, আমাদের কিন্তু আমি নারী হিসাবে আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকেও প্রপার্টি পাই, আমি কিন্তু আমার বাবা মার থেকেও প্রপার্টি পাই, আমি কিন্তু আমার বাচ্চা থেকেও, ইন কেস যদি সব সার্কামস্ট্যান্সেস ডিপেন্ড করে, আমি ওখান থেকেও কিন্তু প্রপার্টি পাই। সমস্যা হচ্ছে আমাকে প্রপার্টিটা দেয়া হচ্ছে কি হচ্ছে না। প্রশ্ন হচ্ছে ইমপ্লিমেন্ট ঠিক মতন করা হচ্ছে নাকি, সেইখানে হচ্ছে ইস্যু। কারণ আইন কিন্তু আইনের জায়গায় আছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। এখন আপনি একটা ফ্যামিলিতে চিন্তা করেন, ভাইরা আছে, বোনকে আমি সম্পত্তি দিব না, অথবা বেছে গোছে বা যে কোনো একটা জায়গায় কোনো একটা কিছু অল্প দিয়ে দিলাম, তাহলে এটা কি আইনের দোষ, ধর্মের দোষ, নাকি হচ্ছে একটা মানুষের মানসিকতার দোষ? সে আইনকে মানতে চাচ্ছে না, প্রয়োগ করতে চাচ্ছে না। সে যদি ঠিক মতন প্রয়োগ করে, সে তো সব জায়গা থেকে অনেক প্রপার্টি পায়, সেটাতে কিন্তু সমস্যা না। সো আসলে সমস্যা হচ্ছে আমাদের ভিতরে, আমরা যা আছে সেটাই মানতে চাচ্ছি না। সেইটুকু যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু এইসব ঝামেলা আসলে এড়ানো সম্ভব। একদমই তাই। ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আসলে সম্পত্তির ভাগটা কেমন হবে, এবং যখন আসলে একটা মহিলা তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি ডিভোর্সের পরে তিনি স্বামীর সম্পত্তি পাবেন কিনা? আচ্ছা, তো আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে মেয়েদের সম্পত্তিতে অধিকার। মেয়েদের সম্পত্তিতে অধিকার যখন এই কথাটা আসে, তখন কিন্তু এই অধিকারটা ক্রয় সূত্রে কোনো সম্পত্তি যখন কেউ কিনে, সেই সূত্রে কিন্তু কোনো এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে না। যখন কোনো সম্পত্তি কেনা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সমতাটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, যে দলিল যার সম্পত্তি তার। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, কোনো এখানে মানে বঞ্চিত করার বিষয়টা আসে না। কিন্তু যখন আমরা অধিকার, নারীদের সম্পত্তিতে অধিকারের বিষয়টা নিয়ে আসি, তখন আমাদের মাথায় প্রথমেই যেটা আসে যে নিশ্চয়ই ওয়ারিশ সূত্রে যখন নারী কোনো সম্পত্তি পাচ্ছে, সেখানে কোনো একটা সমস্যা হয়েছে, সেখান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ওয়ারিশ সূত্রে নারী কিন্তু তার স্বামী থেকে পায়, তারপর তার বাবা থেকে পায়, সন্তান থেকে পায়, এর বাইরেও অনেকগুলো দিক আছে, কিন্তু মূলত হচ্ছে এগুলো। এবং আমাদের মুসলিম নারীদের সম্পত্তিতে হিস্সা কতটুক হবে, সেটা কিন্তু আমাদের পবিত্র আল কোরআনে সূরা নিসাতে স্পষ্টভাবে বর্ণিত আছে।
তো দেখা যায় যে আমাদের সম্পত্তি বন্টনটা যেভাবে হবে সেখানে যে শুধু সামাজিক একটা দায়বদ্ধতা আছে তা কিন্তু না, এখানে আমাদের ধর্মেরও ইমানি দায়িত্ব পালনের একটা বিষয় চলে আসে, আল্লাহর হুকুমকে মানা না মানার একটা বিষয় চলে আসে। তো কিন্তু আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যদি দেখি, মুসলিম পরিবারে কতগুলো পরিবার আছে যারা তাদের নারীদেরকে যথাযথভাবে তারা যে সম্পত্তিটা পায় সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি বলবো সেটা হাতে গোনা। আপনি তো বললেন ডিভোর্সের পর, বিচ্ছেদের পর, এখানে আমি যদি এক্সিস্টিং রিলেশনশিপগুলোই ধরি, স্বামী মারা গেলে, তারপর পিতা মারা গেলে, সন্তানের যদি কিছু হয়, সেক্ষেত্রেই কিন্তু জিনিসটা খুবই ডিবেটেড হয়ে যায়। সম্পত্তি থেকে কিভাবে তাকে প্রথমেই বিতাড়িত করা হবে, বঞ্চিত করা হবে, এটাই কিন্তু ফার্স্ট থটটা আমাদের আসে। এটা সামাজিক অবক্ষয়ের একটা জায়গা। স্পেশালি যদি আবার ছেলে না থাকে, বাচ্চা না থাকে, সেগুলো ইস্যুগুলো আরো প্রকট আকারে কিভাবে তাকে মানে পরিবারটা থেকে কিভাবে তাকে তাড়াতাড়ি আলাদা করে দেওয়া যায়, সম্পত্তি যাতে দিতে না হয়, এটাই আমাদের এখন মন মানসিকতাটা হয়ে গেছে। এটার কারণ, এই সামাজিক অবক্ষয়ের কারণটা হচ্ছে যে আমরা সম্পর্ককে সম্পত্তি থেকে বেশি সম্পত্তিকে সম্পর্ক থেকে বেশি মূল্যায়ন করছি। তো যখন কোনো স্বামী মারা যায় তখন তো স্ত্রী তার এক্সিস্টিং ওয়াইফ থাকে, সেক্ষেত্রে সে ওই স্বামীর প্রপার্টিতে সে ভাগ পায়, হিস্সা পায় আমাদের ধর্ম অনুযায়ী। কিন্তু ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। ডিভোর্সের ক্ষেত্রে সন্তান পেতে পারে, সেই তাদের কনজুগাল লাইফে যে সন্তানরা ছিল তারা পাবে, অবশ্যই পাবে তার বাবার সম্পত্তি, কিন্তু ওয়াইফ পাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের বর্তমান যে অবস্থাটা, আমরা আমাদের কোরআনিক যে হিস্সাটা দেয়া হয়েছে সেটাই আমরা আমাদের লতে অ্যাডপ্ট করে নিয়েছি হুবহু, এটার মধ্যে কোনো চেঞ্জ আসে না। টু অ্যাড টু দ্যাট, আমার মনে হয় আপনার এই প্রশ্নটা আসার আরেকটা কারণ হচ্ছে, আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় দেখি, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজে, সেটা দেখা যায় হচ্ছে ডিভোর্স হওয়ার পর হচ্ছে যেই কারণে ভয়ে ডিভোর্স দেয় না, সেটা হচ্ছে 50-50% স্প্লিট হয়ে যায়। হ্যাঁ, অনেকজন কিন্তু বিদেশ থেকে এসে বাংলাদেশে এই জন্য ডিভোর্স দেয়, ইজি হয়ে যায় জিনিসটা। কিন্তু অ্যাপারেন্টলি বাংলাদেশে কিন্তু সেই আইনটা নাই, বা হচ্ছে আসলে আমাদের ধর্মে ওইটার কোনো বিচরণ নেই। সো যেটা হচ্ছে, আপনার যে মুহূর্তে ডিভোর্স হয়ে যাচ্ছে, আপনি পুরোপুরি যদি আপনার ওখানে সম্পত্তিতে আপনার ভাগ না থাকে, রিটেন ডকুমেন্ট না থাকে, তাহলে কিন্তু আপনার প্রপার্টি থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। ব্যারিস্টার ফাহমিদা আক্তার কিন্তু বলছিলেন যে আইন আছে, কিন্তু আসলে দেখা যায় যে পরিবারের মানুষেরাই আসলে নারীদেরকে তাদের প্রাপ্যটুকু থেকে আসলে বঞ্চিত করে। আপনার কাছে কি মনে হয় সাবরিনা জেরিন, যে এখন তো সময় পরিবর্তন হয়েছে, এখন তো নারীরা আসলে সব ক্ষেত্রেই এগিয়ে, নারীরা কি তাদের এই যে সম্পত্তির অধিকার নিয়ে এখন যথেষ্ট সচেতন মানে বর্তমান পরিস্থিতিতে? আসলে এটা ডিপেন্ড করে কোন জায়গায়। কিন্তু আপনি যদি, আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যদি আমার গ্রামের বাড়িতে যাই, মানুষ আইন বুঝুক না বুঝুক, ইভেন লয়ারও যতটুক না বুঝে, গ্রামের মানুষরা যারা অ্যাকচুয়ালি জমি নিয়ে সারাক্ষণ ডিল আউট করে, ওই যে অনেকে গ্রামে বলে কাইজ্জা করে, সেটা হচ্ছে কি কারণে হয়, এসব প্রপার্টি রিলেটেড। এবং ট্রাস্ট মি, তারা আইন খুব ভালো জানে। এবং এই নিয়ে কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি হচ্ছে কিছু কিছু জায়গায় তারা হচ্ছে কিন্তু প্রপার্টি উল্টা ভাইয়ের থেকেও দেখা যায় বেছে বেছে ভালো জায়গাও নিয়ে যায়। সো সেখানে প্রস এন্ড কনস দুটোই আছে, হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট হ্যাঁ, অফকোর্স এখন যেহেতু এই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা যেমন এই সব জিনিসপত্র ডিসকাস করছেন, মানুষরা তো এখন জানছে, আগে তো মানুষ কথা বলতো না, এডুকেশন সিস্টেম ইজ দেয়ার, অনেক কারণেই কিন্তু মানুষ এখন সোচ্চার, অ্যাওয়ারনেসটা অনেক বেড়েছে। সে নিশ্চয়ই আগের থেকে অনেক কিছু জানে। আবার একটা জিনিস হচ্ছে, অনেক সময় আছে বোনরা বা মহিলারা বা নারীরা, তারা মনে করে যখন একটু প্রেশার দেয় তার একটু নরম, পার্সন টু পার্সন ভ্যারি করে, ও আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিলাম, দরকার কি, নেয়ার কি কারণ, এই সব কারণে কিন্তু সব কিছু মানে এক এক জায়গায় এক এক ধরনের জিনিস আপনি দেখবেন, কোনো জায়গায় কোনো স্টেবল আপনি দেখবেন না। এক এক জায়গায়, সেটা ঢাকাই হোক বা শহরে হোক বা গ্রামে গঞ্জে হোক বা মফস্বলে হোক, ডিফারেন্ট। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা আরো আলোচনা করব। বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয়, সম্পত্তিতে নারীর অধিকার কতটুকু। আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী, ব্যারিস্টার ফাহমিদা আক্তার এবং ব্যারিস্টার সাবরিনা জেরিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতে এবার ব্যারিস্টার ফাহমিদা আক্তার, আপনার কাছে আসতে চাই যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো দম্পতির যদি কোনো ছেলে সন্তান না থাকে, সেক্ষেত্রে একজন মেয়ে বা দুইজন তিনজন মেয়ে যদি, কন্যা সন্তান যদি থাকে, সেক্ষেত্রে আসলে সম্পদের বন্টনটা কিভাবে হবে?
ধন্যবাদ আপনাকে। এটা খুবই আসলে যুগোপযোগী একটা প্রশ্ন। এই জিনিসটা নিয়ে খুবই প্রায়ই আমাদেরকে এই কোয়েশ্চেনটা ফেস করতে হয় যে আমার তো কোনো ভাই নেই, আমি একমাত্র মেয়ে, অথবা আমরা দুজন তিনজন বোন আছি, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা কোনো সম্পত্তি পাবো না, অথবা হচ্ছে যে পেলেও কতটুকু পাবো। তো এখানে হচ্ছে যে বিষয়টা ডিপেন্ড করে যে আপনারা প্রথমে দেখতে হবে যে ছেলে নেই, শুধু মেয়ে আছে। মেয়ে আছে তাও আবার কয়জন? যদি একজন মেয়ে থাকে তাহলে হিস্সাটা হবে বন্টন একভাবে, যদি একের অধিক মেয়ে থাকে তাহলে আবার হিস্সাটা বন্টন হবে আরেকভাবে। এটা মানে দুটোই আমাদের, দুটো না, আমি বলবো যে হিস্সা বন্টন যেভাবে হয় সবগুলোই ক্লিয়ারলি আমাদের আইনে বলেন, কোরআন শরীফে বলেন, সবখানেই বলা আছে। তো যদি একটা মেয়ে থাকে, কোনো ছেলে না থাকে, সেক্ষেত্রে বাবার যে প্রপার্টি, সেই প্রপার্টির হাফ মেয়েটা একাই পাবে যদি একটা মেয়ে থাকে। আর যদি একের বেশি মেয়ে থাকে সেক্ষেত্রে বাবার যে টোটাল প্রপার্টি সেটা 2/3, 3 ভাগের 2/3 হ্যাঁ 2/3 2/3 হচ্ছে মেয়েগুলো, যতজন মেয়ে আছে তারা সবাই সমানভাবে ওই 2/3কে ভাগ করে সমান ভাগে পাবে। 2/3 এক একজন মেয়ে করে না, মানে টোটাল যে সম্পত্তিটা থাকবে সেই টোটাল সম্পত্তির 2/3 সবগুলো মেয়ে মিলে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এটা। আর আরেকটা প্রশ্ন আমি নিজে থেকে একটু অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে অনেকেরই ধারণা, একটা ভ্রান্ত ধারণা, যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়। এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আমাদের আইনে বলা আছে যে কোনো মৃত ব্যক্তি, এখানে মৃত ব্যক্তি নিউট্রাল একটা কথা বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়নি যে কোনো পুরুষ মারা গেলে মেয়েরা এতটুকু পাবে, কোনো নারী মারা গেলে অথবা মা মারা গেলে মেয়েরা এতটুকু পাবে। আমাদের আইনের যে পজিশনটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি, তার যদি কোনো ছেলে সন্তান না থাকে, একজন মেয়ে হলে হাফ পাবে, আর যদি একের অধিক মেয়ে থাকে তাহলে 2/3। এটা মায়ের ক্ষেত্রে, মায়ের সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য, এটা বাবার সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। আর যেটা বলছিলাম যে সেক্ষেত্রে একজন পিতার কাছ থেকে, মানে একজন স্বামীর কাছ থেকে তার স্ত্রী যতটুকু সম্পত্তি পাবে, সেখানে তো তার যে 2/3 কথা বলছেন, সেই বাকিটা কি তার স্ত্রী পাবে? অবশ্যই পাবে। এখানে আমাদের আইন যেটা হচ্ছে যে যদি কোনো সন্তান থাকে এবং যে স্বামী মারা গেল তার যদি কোনো ভাই বোন থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে 1/6। এবং যদি কোনো সন্তান না থাকে, ভাই বোন যদি ভাই বোন যদি একজন থাকে, ভাই অথবা বোন একজন থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে 1/3। তো মোট কথা হচ্ছে আমাদের আইনে কিন্তু নারীদেরকে অনেক, আমাদের সংবিধান বলেন, কোরআন শরীফ, আইন, সবকিছুতে নারীদের যে অধিকারটা সবকিছু কিন্তু সুন্দরভাবে দেয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনে। আইনে থাকলে তো হবে না, বই খাতায় থাকলে হবে না, এটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আমাদের যে আইন মানার যে তাগিদটা, যে ইন্টারেস্টটা, তারপর হচ্ছে যে প্রয়াসটা, সেটা কিন্তু আমাদের মধ্যে খুবই ঘাটতি। আমরা চাই হচ্ছে যে কে কিভাবে আগে বোনদেরকে বঞ্চিত করে, এটা মানে কমন একটা ফেনোমেনা আমাদের দেশে, যে বঞ্চিত করে কিভাবে নিজেরা বেশি নেওয়া যায়। কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো সুন্দর কিছু কিন্তু অ্যাচিভড হচ্ছে না। মামলা যে ভাই বোন সবাই একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, তারা কোর্টে গিয়ে সম্পত্তির জন্য আমরা মারামারি করছি, কেস ফাইল করছি, এগুলো তো আসলে কোনোভাবেই সুন্দর না, গ্রহণযোগ্য না। তো এটা আমি বলবো ব্যক্তি পর্যায়ে যদি আমরা ইমপ্রুভমেন্টটা আনি, মানসিকভাবে যদি ইমপ্রুভমেন্টটা আনি, তাহলে কিন্তু আমাদের এই সামাজিক যে অবক্ষয়টা আছে এটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা শুধু আইন পাল্টিয়ে, আইনকে চেঞ্জ করে কিন্তু আমরা এটা চেঞ্জটা আনা সম্ভব না, কারণ আইনের জায়গায় ঠিক আছে। এখন আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে আইনটাকে প্রয়োগ করা, প্রয়োগ করতে সহায়তা করা। অসংখ্য ধন্যবাদ ফাহমিদা আক্তার আপনাকে। আমি সাবিনা জেরিন আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার ফাহমিদা আক্তার বলছিলেন যে যে সকল দম্পতির একজন মেয়ে বা কোনো ছেলে নেই, একজন মেয়ে, তিনি অর্ধেক পাবেন, এবং হচ্ছে যে যার 2 বা ততোধিক তারা হচ্ছে যে 2/3 পাবে। আপনার কাছে জানতে চাই যে যেই দম্পতির আসলে কোনো সন্তান নেই, সেই দম্পতির সম্পত্তিটা কিভাবে ভাগাভাগি হবে? হ্যাঁ, যখন হাজবেন্ড মারা যায় তখনও আইনে একটা বিষয় আছে যে ওয়াইফ এত পার্সেন্টেজ পাবে, আবার ওয়াইফ মারা গেলেও কিন্তু তার একটা পার্সেন্ট হাজবেন্ড পাবে। সো লেটস দেয়ার ইজ আ ব্যালেন্স। হ্যাঁ, সো যে কিছুই পাবে না, কিছু বলুন, তুমি অংশটা অলরেডি বলে দিয়েছো। সো দ্য পার্সেন্টেজ ইজ অলরেডি দেয়ার। সো এইখানে যে সমস্যাটাগুলো হয়েছে সেটা হচ্ছে ওই যে ডিসকাশন থেকে আমরা আসলে চলে আসছি যে আমরা কতটুক জানি, বা আসলে জানলেও আসলে কতটুকু আমি দিব, কতটুকু ইমপ্লিমেন্টেশন করবো। এটা আবার ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যেখানে হচ্ছে মারা যাওয়ার ক্ষেত্রে প্রথমে কিভাবে বিতাড়িত করা যায় এই মহিলাটাকে ফ্যামিলি থেকে। বাচ্চা না থাকলে তো আরো বেশি, কারণ তোমার বাচ্চা নেই, তুমি এই ফ্যামিলিতে তোমার কোনো ভ্যালুই নেই, প্লাস হচ্ছে তোমার যে রাইটস গুলো আছে সেগুলো ডিমিনিশড হয়ে যায়। দেখা যায় যে তাকে ইনফ্যাক্ট আস্তে ধীরে কিছু কিছু জায়গায় বাসা থেকে বেরও করে দেয়।
সো এটা টিকে থাকাটা খুবই কঠিন হয়ে খুবই যায়। খুবই কঠিন হ্যাঁ, তার তো এক্সিস্টেন্স থাকাটাই খুবই কঠিন ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, সম্পত্তি তো অনেক বড়। সো সম্পত্তি আর বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পত্তি মানুষের মানসিকতার একটা মানে চিন্তা ধারণার একটা বিশাল অংশ হিসাবে কাজ করে, যে কিভাবে কত প্রপার্টি আমি নিতে পারি। সে আবার এবং সেটা যে এডুকেশন নাই তাও না, সবাই যারা এডুকেটেড মানুষজন সর্বক্ষেত্রে সবার ভিতরে কিন্তু এটা বিস্তার করছে। যে একটা আনএডুকেটেড মানুষ বা গরিব সেই জিনিসটা দেখছে তাও কিন্তু না, সবার মধ্যেই যে কিভাবে একজন একজনকে হচ্ছে বিতাড়িত করে জিনিসটা আগানো যায়। আর আরেকটা বিষয় জানতে চাই যে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করতে চাই যে যার আসলে ছেলে নেই, যার 2টা বা 3টা মেয়ে, তিনি কি চাইলেই তার সম্পত্তির পুরোটা তার মেয়েদেরকে দিয়ে দিতে পারবেন কি? চমৎকার প্রশ্ন। এটা আসলে কমন সমস্যা যে হচ্ছে মেয়ে থাকলে কি হয়। আপনি কিন্তু চাইলেই আপনার প্রপার্টি আপনি আপনার মেয়েদের নামে হেবা করে দিতে পারেন। এখানে একটা বিষয় আছে, অনেকেই জিজ্ঞেস করে উইল করলে কি সমস্যা আর হেবা করলে কি সমস্যা। যেহেতু প্রশ্নটা আসলে, উইল হচ্ছে আপনি পুরোটা উইল করলে 2/3 অনলি ইফেক্টিভ। সো আপনি যদি পুরো জিনিসটা উইল করে দিয়ে যান, একটু কমপ্লিকেটেড, খরচও বেশি। সো এর থেকে হেবা মানে হচ্ছে গিফট, হেবা বিল আওয়াজ বলে পুরোটাকে। সো ইটস বেস্ট আপনি হেবা যদি করে যান, সেটার খরচও কম, প্লাস হচ্ছে আপনি এটা পুরোটা ইফেক্টিভ। সো ইনসিওরিটি, হ্যাঁ, সে সাপোজ আমার হচ্ছে 2 মেয়ে এবং আমি আমার 2 মেয়ের নামে পুরো প্রপার্টি হেবা করে দিলাম, দ্যাটস এ গিফট করে দিলাম, পারফেক্ট, কোনো সমস্যাই নেই। এবং ওখান থেকে যে কেউ দখল করবে নিয়ে যাবে এই ঝামেলার টেনশনগুলো নেই। চাচ্ছিলাম যে এখান থেকে কি এরকম হতে পারে যে অনেক ক্ষেত্রে আসলে আমরা দেখি যে চাচার দিকের চাচাতো ভাইয়েরা এসে একটা দাবি দাওয়া করে, সেরকম কি কোনো সম্ভাবনা থাকে? হেবাতে এই জিনিসটাই নেই, হেবাতে এই চান্সেস। এখন একজন যদি মামলা করতে চায়, কমপ্লেন আনতে চায়, সেটাকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, কিন্তু হ্যাঁ তখন আপনি কন্টেস্ট করতে পারবেন। এবং হেবা কিন্তু একটা রেজিস্টার্ড ডকুমেন্ট। সো রেজিস্টার্ড ডকুমেন্ট যেটা কিন্তু আপনি ইউ ক্যানট চ্যালেঞ্জ দিস অ্যাজ লাইক দ্যাট। সো আপনি যখন একটা ভ্যালিড একটা ডকুমেন্ট নিয়ে আপনি ফাইট করছেন, আপনার ফাইটটাও কিন্তু স্ট্রং। এবং এটা আমরা অনেক সময় ইনফ্যাক্ট এটা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি, কারণ স্পেশালি অনেক জায়গায় চাচাতো ভাইরা অনেক বেশি ঝামেলা করে, দেখা যাচ্ছে কিছুই দিবে না বা অনেক অনেক ধরনের ঝামেলা, মারামারিও লেগে যায়। সো এইসব এড়ানোর জন্য হেবা করাটা ইজ ভেরি গুড অপশন। আরেকটা জিনিস যে উত্তরাধিকার আইনে আসলে নারীর সমান অধিকার সুপারিশ করতে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে আগামী মার্চে একটা সুপারিশ করবে। আপনার কাছে কি মনে হয় যে একজন আইনজীবী হিসেবে এই সুপারিশে আসলে কোন কোন বিষয়গুলো থাকলে নারীর সমান অধিকার সুনিশ্চিত হবে? সমান অধিকার নিশ্চিত করার জন্য আপনার আইনটা জেনে আইনটা ইমপ্লিমেন্ট করা দরকার। ইমপ্লিমেন্টেশন যেটুকু আছে আপনি সেটুকু ইমপ্লিমেন্ট করেন না, অনেক দূরে গিয়ে যাবেন। সো আমার মনে হয় নতুন কোনো চেঞ্জেস নাই, দ্যাটস মাই অ্যাডভাইস। যে হচ্ছে যেগুলো আছে এগুলো এনশিওর করা গভর্নমেন্ট থেকে, অথরিটি দিয়ে, যারা যারা আছে যেখানে আছে মানে আরো অ্যাক্টিভলি ইনভলভ হয়ে এই ব্যাপারগুলোতে মানুষকে আরো এডুকেট করা এবং হচ্ছে সবকিছু মেনে চলা। সো আপনি যদি সবকিছু মেনে চলেন, ওইটাই ইমপ্লিমেন্ট করেন, তাহলে কিন্তু আসলে এইসব প্রশ্নই আসে না। ইমপ্লিমেন্টেশন নেই দেখে বা আমরা কিন্তু আমাদের জানার অনেক জায়গায় ঘাটতি আছে। যেমন ব্যারিস্টার ফাহমিদা খুব সুন্দর করে প্রেজেন্ট করে বললো যে এত পার্সেন্টেজ এখান থেকে পায়, এত পার্সেন্ট এখান থেকে পায়। আপনি যদি হিসাব করে দেখেন, আমি বাবার থেকে পাচ্ছি, হাজবেন্ড থেকে পাচ্ছি, বাচ্চা থেকে পাচ্ছি, এখান থেকে আবার দাদা নানি অনেক কিছু থেকে কিন্তু একসাথে আপনি জড়ো করে দেখেন কত পার্সেন্টেজ আপনি পাচ্ছেন। সো অ্যাকচুয়ালি কিন্তু আপনি অনেকে পাচ্ছেন। সো আপনাকে জেনে নেন আপনি কতটুকু পার্সেন্ট কোন কোন জায়গায় কোন কোন খাতে আপনি পাচ্ছেন। যদি দেখেন যে আপনি ভালোই আপনি পাচ্ছেন, তাহলে এটা ইমপ্লিমেন্টেশনটা কোথায়? আমি আলোচনা করতে করতে একদমই আমরা শেষের দিকে চলে এসেছি। আমি ফাহমিদা আক্তার আপনার কাছে একদমই ছোট করে জানতে চাই যে বারবারই বলছেন আসলে যে আইনের প্রয়োগটা নিশ্চিত করতে হবে, কিভাবে সম্ভব? এই যে আমাদের ব্যারিস্টার সাবরিনা জেরিন আপু যেভাবে সুন্দর করে বললেন, এটাই আসলে করতে হবে। এখন আমাদের আইন চেঞ্জ করাটা এখানে আমি মনে করছি না প্রয়োজন আছে, কারণ আইনে যা আছে দ্যাটস মোর দ্যান নেসেসারি, মোর দ্যান এনাফ। যে আমরা যতটুকু মেয়েরা পাচ্ছি, বাবা থেকে পাচ্ছি, স্বামী থেকে পাচ্ছি, সন্তান থেকে পাচ্ছি, তো এটা কিন্তু দেখা যাবে দিন শেষে ইফ ইউ অ্যাকিউমুলেটেড, এটা অনেক কিছু হয়ে গেছে, অনেক বড় একটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদেরকে ওই বিষয়ে এডুকেট করা, ব্যারিস্টার সাবরিনা জেরিন আপু যেভাবে বললেন, এডুকেট করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে ছোট ছোট টিম গঠন করা যেতে পারে, সচেতন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং আমাদের আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে। ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।